হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোমাদের 2025 সালে 100% চলে এসছে, ধরে রাখো। এবং উত্তরটা এমন সুন্দর করে লেখা রয়েছে যেন তোমরা ফুল মার্কস পাও, অর্থাৎ 8-এ 8 পাও। দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন। ওকে, দেখো, ভারতের কেন্দ্রীভূত ও অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 124 থেকে 47 নং ধারাগুলিতে সুপ্রিম কোর্টের গঠন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এই গঠনটাই আমরা পড়বো। প্রথম হচ্ছে বিচারপতির সংখ্যা। দেখো, পার্লামেন্টের নতুন আইন 2009 অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বাধিক সংখ্যা হলো 34 জন। এদের মধ্যে একজন প্রধান বিচারপতি এবং বাকি 33 জন সহকারী বিচারপতি। বর্তমানে প্রধান বিচারপতির নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? চেঞ্জ হয়েছে, তাহলে সেইটার নামটা লিখবে। বর্তমানে প্রধান বিচারপতির নাম হচ্ছে জাস্টিস ওয়াই চন্দ্রচূড়, ডিআই চন্দ্রচূড়। হ্যাঁ, দেখো, এটা তখনও এটাও ডিআই চন্দ্রচূড়, যশবন্ত চন্দ্র, ঠিকই আছে এটা। 2 নম্বর, বিচারপতিদের নিয়োগ। নিয়োগ হবে না, এটা সরি, নিয়োগ হবে, বিচারপতিদের নিয়োগ। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আইন মন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই নিয়োগ করে থাকেন। কার্যকাল ও পদচ্যুত। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ 65 বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারে। এছাড়া সাংসদের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতি তাকে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পদচ্যুত করতে পারে। তাহলে কিভাবে কার্যকাল এবং পদচ্যুত হয় সেটা দেখলাম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যোগ্যতা, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই, কমপক্ষে 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে অথবা 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর, রাষ্ট্রপতির মতে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। এই হচ্ছে তার যোগ্যতা। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম সুপ্রিম কোর্টের গঠন। এবার আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। দেখো, সুপ্রিম কোর্টের কর্মক্ষেত্রের মূলত 4টি এলাকা রয়েছে। এই এলাকাগুলির মধ্যে দিয়েই সুপ্রিম কোর্ট তার যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ করে। এই এলাকাগুলি যথাক্রমে, তাই 4টা এলাকা আমরা শর্ট কোশ্চেনে পড়েছিলাম। প্রথম হচ্ছে মূল এলাকা। ভারতীয় সংবিধানের 131 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের মূল এলাকায় যুক্তরাষ্ট্রীয় প্রশ্নের সঙ্গে জড়িত বিরোধের মীমাংসা হয়ে থাকে। যেমন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ বাঁধলে, 2 ও ততোধিক রাজ্য সরকারের মধ্যে পারস্পরিক বিরোধ দেখা দিলে প্রভৃতি ক্ষেত্রে সুপ্রিম কোর্টই তার নিষ্পত্তি ঘটায়। তাহলে আমাদের ভারতবর্ষে যদি সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কিংবা 2-এর বেশি রাজ্য সরকারের বিরোধ ঘটে, তাহলে সেক্ষেত্রে কে মুখ্য ভূমিকা পালন করে থাকে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যে রায় দিবে সেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কে মানতে বাধ্য হবে। 2 নম্বর প্রশ্ন, আপিল এলাকা। দেখো, ভারতের যে কোনো 6টি রাজ্যের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। যে কোনো রাজ্যের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এই কোর্টের আপিল এলাকাকে 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে সংবিধানে ব্যাখ্যা সংক্রান্ত আপিল, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, বিশেষ অনুমতি সূত্রে আপিল। তাহলে মনে করো কোনো রাজ্যের, যে কোনো রাজ্যের হাইকোর্ট রয়েছে, তাদের হাইকোর্ট যদি কোনো রায় দেয়, সেই রায়ে যদি কেউ খুশি না হয় তাহলে ম্যাক্সিমাম কার কাছে যেতে পারে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে দেয় তারপরে আর তুমি কোথাও যেতে পারবে না, সেই রায়টা তোমাকে মানতে বাধ্য। 3 নম্বর, পরামর্শদান এলাকা। তা 2টো এলাকা হলো, 1 নম্বর ছিল আমাদের কি মূল এলাকা, 2 নম্বর আপিল এলাকা।
3 নম্বর পরামর্শ দান এলাকা। দেখো সংবিধানের 143 নং ধারায় উল্লেখ করা হয়েছে যে সর্বজনীন গুরুত্ব রয়েছে এমন কোনো আইন বা তথ্য সংক্রান্ত প্রশ্নে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। তাহলে রাষ্ট্রপতি কার পরামর্শ চাইতে পারেন? সুপ্রিম কোর্টের। তবে সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে না। সুপ্রিম কোর্ট শুধুমাত্র পরামর্শ দিতে পারে, কিন্তু সরকারকে যে সুপ্রিম কোর্টের ওই পরামর্শটা শুনতেই হবে এমন কোনো মানে নয়। 4 নম্বর আদেশ নির্দেশ লেখো জারির এলাকা। দেখো সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের স্বীকৃত এবং তৃতীয় অধ্যায়ে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে চিহ্নিত। তাহলে আমাদের মৌলিক অধিকার রক্ষা করে কে? বলেছিলাম সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুসারে এবং হাইকোর্ট 226 নম্বর ধারা অনুসারে, তাই কি না? দেখো তাই সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, পরিষেদ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ প্রভৃতি নির্দেশ, আদেশ বা লেখা জারি করতে পারে। ওকে, লাস্ট হচ্ছে উপসংহার। দেখো ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনার শেষে এর ক্ষমতার পরিধি আমাদের কাছে সহজেই অনুমেয়। সংবিধানের বিশেষজ্ঞ ARIR এর ভাষায় বলা যায় যে, এটা ইনভার্টেড কমাতে লিখবে, কাজের পরিধি ও ক্ষমতার বৈচিত্র্যের দিক থেকে ভারতীয় সুপ্রিম কোর্টের অবস্থান এক এবং অদ্বিতীয়। দেখো আমাদের এই অখণ্ড ভারতবর্ষে যে আমাদের হেডে সুপ্রিম কোর্ট রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে সম্পর্কে আমাদের কারোরই দ্বিমত নেই এবং সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে এসছে। ওকে, খুব ইজি একটা নোট। প্রথমে আমরা সুপ্রিম কোর্টের গঠন আলোচনা করলাম। গঠনে 4টি পয়েন্ট ছিল, যা রিভিশন দিয়ে দিচ্ছে একটা তোমাদের। প্রথমে হচ্ছে বিচারপতির সংখ্যা, বর্তমানে ম্যাক্সিমাম 34 জন থাকতে পারে, কিন্তু বর্তমানে 31 জন আছে। একজন প্রধান বিচারপতি, বাকিরা সহকারী বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতির নাম দেওয়া রয়েছে। 2 নম্বর বিচারপতিদের নিয়োগ। 3 নম্বর কার্যকাল আর পদচ্যুত। নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শে। কার্যকাল কত? 65 বছর এবং পদচ্যুত রাষ্ট্রপতি করতে পারেন। যোগ্যতা মিনিমাম ভারতীয় হতে হবে, 5 বছরের হাইকোর্টের বিচারপতি হতে হবে, 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। অথবা ক্ষমতা 4টা এলাকা রয়েছে, মূল এলাকা, আপিল এলাকা আর পরামর্শ দান এলাকা, সাথে আদেশ নির্দেশ লেখা জারির ক্ষমতা। লাস্ট উপসংহার। এইটুকু লিখলে আশা করি তোমরা ফুল মার্কস পাবে, তার কারণ এখানে গঠন আর কার্যাবলী দুটো আলাদা আলাদা পয়েন্ট আছে। এবং তোমরা দেখবে যে এই নোটটা লিখতে গিয়ে তোমাদের যেন 20 থেকে 25 মিনিটের বেশি সময় না লাগে। তোমরা অবশ্যই এই নোটটা মুখস্থ করার পর না দেখে লেখো। আর যারা তোমরা উচ্চ মাধ্যমিকে ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সে সিরিয়াস ভাবে প্রিপারেশন নিতে চাও, তারা বাংলার স্কুলের সঙ্গে জয়েন হয়ে যাও। হ্যাঁ, তোমাদের এই নম্বরে 8001679059 হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। 100% একটা প্রপার গাইড পাবে কিভাবে তোমরা খুব সহজেই 90 বা 95+ স্কোর পাবে। সেই সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস বলো, গাইড বলো, সব তোমাদের একদম সুন্দরভাবে গুছিয়ে দেওয়া রয়েছে। জাস্ট 1 মাস, তোমরা যদি এইচএস পরীক্ষার আগে 1 মাস সিরিয়াসভাবে পড়ো, মানে 1 মাস তা বলছি, দিনে 1 থেকে 1.5 ঘন্টা ইতিহাস, দিনে 1 থেকে 1.5 ঘন্টা পলিটিক্যাল সায়েন্স, তাহলে 100% তোমরা এইচএসে 95+ স্কোর করতে পারবে। যাই হোক, চলো নেক্সট ক্লাসে আমরা এদের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত, লোক আদালত, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ। আরেকটা কথা বলে দিই, আর একটাই মাত্র চ্যাপ্টার আমাদের বাকি রয়েছে। অলমোস্ট আমরা ইতিহাসের 7টা অধ্যায় শেষ, রাষ্ট্রবিজ্ঞানের 9টা শেষ, ইতিহাসে জানো তোমরা 8টা অধ্যায় আছে, রাষ্ট্রবিজ্ঞানের 10টা। এরপরে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তারপরে তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, অলরেডি দুটো গ্রুপ মিলে আমাদের 75+ বা 80-র কাছাকাছি তোমরা অ্যাডমিশন হয়ে গেছো, তাদেরকে আমি মেন ফোকাস করব। এবং যারা জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। ওকে, এবং তোমরা বাংলার স্কুলকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাপোর্ট করো, কারণ যারা জয়েন না হবে তাও তোমরা এই ক্লাসগুলো ফ্রিতে পাবে, কোনো চাপ নেই। শুধুমাত্র এর পিডিএফটা পেতে গেলে তোমাদের গ্রুপে জয়েন করতে হবে। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।